অসুস্থ শ্বশুর আমাকে বিয়ের শর্তে সবকিছু দিতে চান। আমি বিশ্বাস করতে পারছিলাম না যখন আমার শ্বশুর সুব্রতবাবু বললেন শ্বশুরের অসুস্থতায় বাড়িতে নার্স হিসেবে থাকতাম। ছেলে বিদেশে থাকে, আসেনি। একদিন ওষুধ খাওয়ানোর সময় শ্বশুর হঠাৎ আমার হাত চেপে ধরে বললেন, আমার আর বেশিদিন নেই, শেষ ইচ্ছা পূরণ করবে। আমি আমার উইলে তোমাকে সবকিছু দিতে চাই, কিন্তু একটি শর্তে, আমাকে বিয়ে করতে হবে। চলো আজই রেজিস্ট্রি অফিসে গিয়ে আমাদের প্রেমকে স্বীকৃতি দেই, শেষ কয়েকদিন আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকি। আমার শ্বশুর সুব্রতবাবু গত 2 মাস ধরে অসুস্থ, ক্যান্সারের শেষ স্টেজে আছেন। আমার স্বামী বিদেশে একটি প্রজেক্টে আছেন, আসতে পারেননি। আমি শ্বশুরের দেখাশোনা করছি, তার ওষুধ খাওয়া দাওয়া সব আমিই করছি। সেদিন সকালে শ্বশুরকে ওষুধ খাওয়াচ্ছিলাম। তিনি হঠাৎ আমার হাত চেপে ধরলেন। আমি ভাবলাম হয়তো ব্যথা অনুভব করছেন। কি হয়েছে শ্বশুরবাবু? ব্যথা করছে? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন। না বোমা, আমি তোমাকে কিছু বলতে চাই। তারপর তিনি যা বললেন তাতে আমি হতবাক হয়ে গেলাম। শ্বশুরবাবু, আমি ভয়ে পিছিয়ে গেলাম। আপনি কি বলছেন? এসব কি উদ্ভট কথা? আপনি অসুস্থ, আপনার চিন্তাভাবনা ঠিক নেই গু। আমার চিন্তাভাবনা একদম ঠিক আছে বোমা। সুব্রতবাবু আমার হাত আরও শক্ত করে ধরলেন। আমি জানি আমার আর বেশি দিন নেই। আমি চাই আমার সম্পত্তি তোমার কাছে থাক, কিন্তু একটা শর্তে গু। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স 42 বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স 45 বছর। আমাদের 2 সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব 19 বছর বয়সী, কলেজে পড়ে। দীপা 12 বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সকালে শ্বশুরকে ওষুধ খাওয়ানোর পর আমি অবাক হয়ে তাকালাম। তার কথাগুলো আমার কানে বাজতে লাগল। আমাকে বিয়ে করতে চান? এ কেমন পাগলামি? আমি তো তার ছেলের বউ, অনিন্দর স্ত্রী। শ্বশুরবাবু, এই প্রস্তাব কি আপনি আমাকে দিচ্ছেন? আপনি ক্যান্সারের শেষ পর্যায়ে আছেন, আপনার মাথায় অনেক চিন্তা আসছে। এটা স্বাভাবিক, আমি ধীরে ধীরে বললাম। তিনি হেসে উঠলেন, ক্ষীণ অথচ চালাক হাসি। না বোমা, আমি ঠিকই বলছি। আমি স্পষ্ট জানি আমি কি বলছি। তুমি আমাকে বিয়ে করো, আর আমার মৃত্যুর পর সব সম্পত্তি তোমার হয়ে যাবে। আমার ছেলে অনিন্দ বিদেশে সুখে আছে, সে তো আমার কোনো খোঁজই রাখে না। তোমাকেই আমার সব দিয়ে যেতে চাই। আমি হতবাক হয়ে শুনছিলাম। এমন রোগী দেখিনি যে মৃত্যুর আগে নিজের পুত্রবধূকে বিয়ে করতে চায়। এ তো পাগলামি ছাড়া কিছু নয়। তবে তার চোখে একটা অদ্ভুত দৃঢ়তা দেখলাম। তিনি যেন পরিষ্কার মাথার সাথেই কথাগুলো বলছেন। কিন্তু এটা তো অসম্ভব শ্বশুরবাবু। আমি তো আপনার ছেলের স্ত্রী। আইনতভাবে আমরা কখনোই বিয়ে করতে পারি না। এছাড়া আমাদের 2টি সন্তান আছে, আর আমাদের তো একটি পরিবার আছে। এসব কি আপনি ভেবেছেন? আমি তাকে বোঝাতে চাইলাম। আমি সব ভেবেচিন্তেই বলছি, তিনি বললেন। আমার কাছে গোপন এক উপায় আছে, এমন একটি উইল যা সব আইনি প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারবে। আর তুমি জানো না, আমার অনিন্দর সাথে আসলে তোমার বিয়ে কখনোই আইনসম্মত ছিল না গিয়ে। আমি স্তব্ধ হয়ে গেলাম। কি বলছেন এই বৃদ্ধ? আমাদের বিয়ে আইনসম্মত নয়, এসব কি বলছেন আপনি? আমি অনিন্দকে বিয়ে করেছি 18 বছর আগে, এই বাড়িতেই। আমরা রেজিস্ট্রি বিয়ে করেছি। সেই কাগজপত্র সব আমি ধ্বংস করে ফেলেছি, তিনি চাপা স্বরে বললেন। তোমাদের বিয়ের রেজিস্ট্রেশন কখনোই অনুমোদিত হয়নি। আমার পরিচিত একজন কর্মচারী সেই কাজটি করেছিলেন, তবে আসল সিল ছাপগুলো দেওয়া হয়নি। তুমি হয়তো লক্ষ্য করনি, কিন্তু তোমাদের বিয়ে আইনের চোখে বৈধ নয়। আমি ফাইনাল পেপারওয়ার্ক কখনোই জমা দেইনি। আমার কানে যেন বজ্রপাত হল। এটা কি করে সম্ভব? অনিন্দর সাথে আমার বিয়ে বৈধ নয়? আমার 2টি সন্তান, আমার পুরো জীবন, এসব কি মিথ্যার উপর দাঁড়িয়ে আছে? আপনি মিথ্যা বলছেন। এসব অসম্ভব, আমি চেঁচিয়ে উঠলাম। মিথ্যা? তুমি নিজেই চেক করে দেখো। সিটি কর্পোরেশনে গিয়ে নিজেই খোঁজ করো। তোমাদের বিয়ের কোনো রেকর্ড নেই, তিনি শান্তভাবে বললেন। আমি শেষ বয়সে মিথ্যা বলার জন্য এতটা নিচে নামব কেন? আমার মাথাটা ঘুরতে শুরু করল।
এই ক্যান্সার রোগী বৃদ্ধ লোকটি আমার সামনে এমন একটি রহস্য উন্মোচন করছে যা আমার পুরো অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। আমি যদি তো অনিন্দর স্ত্রী না হই, তাহলে আমার সন্তানদের আইনি অবস্থান কি? আমার অধিকারগুলো কি? এই বাড়িতে আমার কি অবস্থান? কেন এমন করলেন? কেন আমাদের বিয়েকে অবৈধ করে রাখলেন? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। সেটাই তো আমার আসল রহস্য, তিনি মৃদু হেসে বললেন। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই অনিন্দর বিয়েটা আমি চাইনি। তুমি ছিলে আমার জন্য। আমি বয়স্ক, কিন্তু আমার অনুভূতি ছিল। তবে সমাজের চাপে, ছেলের জেদে আমি সম্মতি দিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমি আমার প্ল্যান ফলো করেছি, তোমাদের বিয়ে আইনিভাবে কার্যকর হতে দেইনি। আমি জানতাম একদিন না একদিন এই সত্য বেরিয়ে আসবে। আমি বিছানার পাশের চেয়ারে বসে পড়লাম। আমার মাথার ভেতর ঘূর্ণি খাচ্ছিল। 18 বছরের বিয়ে, 2টি সন্তান, এসব কি মিথ্যা? এই বৃদ্ধ কি আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে? আমি বিশ্বাস করি না, আমি বললাম। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন যাতে আমি আপনার প্রস্তাবে রাজি হই। তিনি তার বালিশের নিচে হাত দিয়ে একটি খাম বের করলেন। এই দেখো, আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। এই ফাইলে সবকিছু আছে, কিভাবে তোমাদের বিয়ের কাগজপত্র বানিয়ে রাখা হয়েছিল, কিভাবে আসল রেজিস্ট্রি ফাইল ধ্বংস করা হয়েছিল। সবই আমার নির্দেশে করা হয়েছিল। আমি পুরো জীবন ধরে এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করেছি। আমার হাত কাঁপতে শুরু করল যখন খামটা নিলাম। এটা খুলতে আমার বুক ধুকপুক করছিল। কি আছে এর ভিতর? আমার জীবনের সবচেয়ে বড় মিথ্যার প্রমাণ? আমি খামটা খুললাম। খামের ভিতর ছিল একটা পুরানো ফটোগ্রাফ, একটা যুবতী মেয়ে আর একজন বয়স্ক পুরুষের ছবি, যারা অনেকটা শ্বশুরবাবু আর আমার মতো দেখতে। আমি অবাক হয়ে ছবিটার দিকে তাকালাম। এটা কি? আরও ছিল কিছু পুরানো চিঠি যেগুলো কারো প্রেমপত্র বলে মনে হলো। তবে সবচেয়ে আশ্চর্যজনক ছিল একটি ছোট টিনের বাক্স। আমি সেটা খুললাম আর স্তব্ধ হয়ে গেলাম। তার ভিতরে ছিল একটা চাবি, ঠিক আমার হাতের কবজির চেইনের চাবির মতোই দেখতে। এই চেইনটা আমাকে অনিন্দ উপহার দিয়েছিল বিয়ের সময়, বলেছিল এটা তার পরিবারের ঐতিহ্য। এগুলো কি? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। এটা তোমার মায়ের ছবি, বৃদ্ধ শান্তভাবে বললেন। আমার মালতী। আমার মা? কি বলছেন এই লোক? আমার মা-বাবা তো দুর্ঘটনায় মারা গিয়েছিলেন যখন আমি মাত্র 8 বছরের ছিলাম। এরপর আমি মামার বাড়িতে বড় হয়েছি। আমার বাবা-মায়ের সম্পর্কে আমার খুব একটা স্মৃতি নেই। আমার মা? আপনি কি বলছেন? আমি অবিশ্বাস নিয়ে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, শ্রাবন্তী। তোমার মা ছিল আমার প্রথম প্রেম। আমরা বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা রাজি হননি। তারপর মালতী চলে গেল, বিয়ে করল অন্য কাউকে। আমি পরে জানতে পারি সে একটি মেয়ের জন্ম দিয়েছে, তোমাকে। আমি বছরের পর বছর অনুসরণ করেছি। তারপর যখন শুনলাম তোমার বাবা-মা দুর্ঘটনায় মারা গেছে, আমি নিজেকে সামলাতে পারিনি। আমি তোমাকে খুঁজে বের করতে চেয়েছিলাম, কিন্তু ততদিনে তুমি তোমার মামার সাথে অন্য শহরে চলে গেছিলে। এটা মিথ্যা, আমি চিৎকার করে উঠলাম। আপনি পাগল হয়ে গেছেন। আপনি আমাকে এভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কেন? অনিন্দর সাথে তোমার দেখা হওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়, তিনি আস্তে আস্তে বললেন। আমি সব ব্যবস্থা করেছিলাম। আমি জানতাম যে অফিসে তুমি ইন্টারভিউ দিতে গিয়েছিলে। আমি অনিন্দকে সেখানে পাঠিয়েছিলাম। আমি চেয়েছিলাম তুমি আমার পরিবারের অংশ হও। আমি ভেবেছিলাম এভাবেই তোমাকে কাছে পাব, মালতীর একমাত্র স্মৃতিকে। আমি হাঁফাতে লাগলাম। এত বড় একটা ষড়যন্ত্র? আমার জীবনকে কেন্দ্র করে এত বড় একটা মিথ্যা? তাহলে কি আমি এতদিন একটা ছায়াজীবন যাপন করছিলাম? এই বাড়ি, এই পরিবার, এই সম্পর্ক, সবই কি একটা মিথ্যার উপর দাঁড়িয়েছিল? তাহলে অনিন্দ? সে কি জানে এই সত্য? আমি কাপা গলায় জিজ্ঞাসা করলাম। না, তিনি বললেন। অনিন্দ কিছুই জানে না। সে ভাবে তোমাদের বিয়েটা সম্পূর্ণ বৈধ। সে জানে না যে আমি তোমাদের পেছনে কি পরিকল্পনা করেছিলাম। অনিন্দ আসলে আমার রক্তের সন্তান নয়। আমরা তাকে দত্তক নিয়েছিলাম, তবে তাকে কখনো সেটা বলিনি। সে মনে করে আমিই তার বাবা। আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি একাই তাকে বড় করেছি। আমি অবাক হয়ে শুনতে লাগলাম। এত বড় একটা মিথ্যার জাল! আমার পেটে ব্যথা হতে শুরু করল, মাথাটা ঘুরছিল। তাহলে অর্ণব আর দীপা? তারা কি? আমি কথা শেষ করতে পারলাম না। তারা তোমার সন্তান, তিনি বললেন।
তবে তারা আমার পরিবারের অংশ, আমার উত্তরাধিকারী। আমি চাই তারা আমার সম্পত্তির মালিক হোক, তবে আইনি জটিলতা এড়াতে তোমার মাধ্যমেই হঠাৎ করে আমার খেয়াল হলো এই পুরো ঘটনাটা কতটা ভয়াবহ। পুরো 18 বছর ধরে এই বৃদ্ধ লোকটি আমার জীবনের সাথে একটা অবিশ্বাস্য খেলা খেলেছে। সে আমাকে নিজের ছেলের সাথে বিয়ে দিয়েছে, কিন্তু সেই বিয়েটা আইনত বৈধ করেনি, কেবল একটা ছলনা হিসেবে রেখেছে, যাতে একদিন আমাকে এই ফাঁদে ফেলতে পারে। আপনি মরণাপন্ন অবস্থায় আমাকে এসব বলছেন কেন? আমি কান্নার সাথে জিজ্ঞাসা করলাম। কারণ আমি চাই তুমি আমার অন্তিম ইচ্ছা পূরণ করো। আমাকে বিয়ে করো, শেষ কয়েকদিন আমার সাথে থাকো, আর আমার মৃত্যুর পর আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হও। অন্যথায় আমি মৃত্যুর আগে সত্য প্রকাশ করে দেব। সবাই জানবে তোমার বিয়ে বৈধ নয়, তোমার সন্তানরা অবৈধ সন্তান, আর তোমার কোনো আইনি অধিকার নেই এই বাড়িতে থাকার, এই পরিবারের অংশ হওয়ার। অনিন্দ সব জানবে, তোমার সন্তানরা জানবে। আমি চেয়ারে বসে পড়লাম। এ কেমন ব্ল্যাকমেইল? একদিকে একটা রুগ্ন বৃদ্ধকে বিয়ে করা, অন্যদিকে নিজের পুরো পরিবার হারানো। এই সিদ্ধান্ত কেমন করে নেওয়া যায়? তবে তার ব্যাখ্যায় অনেক বিষয়ের যেন সমাধান মিলছিল। কেন অনিন্দর বাবা কখনো আমাকে পছন্দ করতেন না? কেন তিনি সব সময় আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতেন? কেন তিনি আমাকে তাড়াতাড়ি সন্তান নেওয়ার জন্য চাপ দিতেন? আপনি বিশ্বাস করেন আমি আপনাকে বিয়ে করব? এমন একজন মানুষকে, যিনি আমার পুরো জীবনের সাথে এমন বিশ্বাসঘাতকতা করেছেন? আমি রাগে কাঁপতে লাগলাম। তোমার কাছে বিকল্প নেই, শ্রাবন্তী, তিনি শান্তভাবে বললেন। আমি জানি তুমি তোমার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে চাইবে না। তুমি আমাকে বিয়ে করো, মাত্র কয়েকদিন বৈধ স্ত্রী হিসেবে থাকো, তারপর সম্পত্তি নিয়ে নিজের জীবন চালিয়ে যাও। এটাই সবার জন্য সবচেয়ে ভালো সমাধান। আমি ঘরের চারপাশে তাকালাম। এই ঘরটিতেই আমি পিডি পেতে বসেছিলাম অনিন্দর সাথে। এই বাড়িতেই আমার সন্তানরা জন্মেছে, বড় হয়েছে। আমি কি এসব হারাতে পারি? আমার সন্তানদের জীবন, তাদের ভবিষ্যৎ, সবকিছু ধ্বংস করতে পারি? আমাকে ভাবতে দিন, আমি বললাম। বেশি সময় নেই শ্রাবন্তী। ডাক্তার বলেছেন আমার আর মাত্র কয়েকদিন, বৃদ্ধ কাশতে কাশতে বললেন। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। মাথাটা ঘুরছিল, বমি বমি ভাব হচ্ছিল। আমি কোনো কিছু বিশ্বাস করতে পারছিলাম না। আমার পুরো জীবন যেন একটা মিথ্যার উপর দাঁড়িয়েছিল। আমি কি করতে পারি? অনিন্দকে সব বলবো, কিন্তু সে বিদেশে, দূরে। আর তাকে আমি কিভাবে বোঝাবো যে তার বাবা কি করেছেন? আমি আমার ফোন নিয়ে গুগল করতে শুরু করলাম। আমি জানতে চাইলাম আমাদের বিয়ে কিভাবে ভেরিফাই করা যায়। কিন্তু তারপরেই আমার মনে হলো, এই বৃদ্ধের কথা যদি সত্যি হয়, তাহলে আমি ইতিমধ্যেই হেরে গেছি। এই সত্য প্রকাশ হলে আমার সন্তানরা কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। অর্ণব এখন কলেজে, ভবিষ্যতের স্বপ্ন দেখছে। দীপা এত ছোট, এসব কিছুই বুঝবে না। এই সত্য তাদের কি পরিণতি দেবে? আমি রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম। জানালা দিয়ে বাইরে তাকালাম। ঝা ঝা রোদে আমাদের বাগান ঝলমল করছে। এখানে দীপা দোলনায় দুলত। এখানে অর্ণব ক্রিকেট খেলত। আমি কি এইসব স্মৃতিকে হারাতে পারি? সেদিন সন্ধ্যায় আমি বৃদ্ধের ঘরে ফিরে এলাম। ঠিক আছে, আমি বললাম। আমি আপনার প্রস্তাবে রাজি। কিন্তু আমার শর্ত আছে। বৃদ্ধের চোখে একটা অদ্ভুত আলো জ্বলে উঠল। কি শর্ত শ্রাবন্তী? আমি আপনাকে বিয়ে করব, কিন্তু একটা নতুন উইল তৈরি করতে হবে। সেখানে লিখতে হবে আপনার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি আমার 2 সন্তানের নামে হবে, আমার নামে নয়। আমি শুধু অভিভাবক হিসেবে থাকব। এছাড়া আপনি একটা লিখিত স্বীকারোক্তি করবেন যে আপনি আমার আর অনিন্দর বিয়ে আইনতভাবে বৈধ করেননি। সেই স্বীকারোক্তি আমি আমার কাছে লুকিয়ে রাখব। যদি ভবিষ্যতে কেউ আমাদের বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে, আমি সেই স্বীকারোক্তি ব্যবহার করব। এছাড়া আমাদের বিয়ে কেউ জানবে না। আমরা দুজনে ছাড়া আর কেউ এটা জানবে না। বৃদ্ধ চিন্তিত হয়ে পড়লেন। তুমি আমার স্বীকারোক্তি দিয়ে কি করবে? তা আপনার জানার দরকার নেই। আমি শুধু নিজেকে সুরক্ষিত রাখতে চাই। ঠিক আছে, তিনি শেষে বললেন। আমি রাজি আছি। পরের দিন সকালে একজন উকিল এসে নতুন উইল তৈরি করলেন। তিনি আমাদের বিয়েও রেজিস্টার করে দিলেন, একটি ছোট অনুষ্ঠানে, কেবল উকিল আর 2 জন সাক্ষীর উপস্থিতিতে। আমি অদ্ভুত অনুভব করছিলাম, যেন একটা ভয়ঙ্কর পাপ করছি। কিন্তু আমার কাছে বিকল্প ছিল না। 3 দিন পর মাঝরাতে সুব্রতবাবু মারা গেলেন। তিনি শান্তিতে চলে গেলেন, যেন তার জীবনের শেষ চাওয়া পূরণ হয়ে গেছে। অনিন্দ পরের দিনই ফিরে এলো।
সে জানল না যে তার বাবা মারা যাওয়ার আগে আমাকে বিয়ে করেছেন। সে জানল না তার বাবার সমস্ত সম্পত্তি আমার সন্তানদের নামে উইল করা হয়েছে। সে আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল। কিন্তু আমার মনে অশান্তি বাসা বেঁধেছিল। আমি এখন একটি কঠিন রহস্যের অংশীদার হয়ে গেছি। আমি সুব্রতবাবুর স্বীকারোক্তি নিয়ে পুরো ঘটনাটা একটি ডায়েরিতে লিখে রাখলাম, আর সেটা একটি লকারে জমা করে রাখলাম। আমি জানতাম এটা আমার বীমা পলিসি, আমার পরিবার রক্ষার জন্য। 1 মাস পরে উকিল আমাদের ডাকলেন উইল পড়ার জন্য। অনিন্দ আশ্চর্য হয়ে শুনল যে সমস্ত সম্পত্তি তার সন্তানদের নামে। সে অবাক হল, কিন্তু বাবার সিদ্ধান্তকে সম্মান জানাল। সে জানত না এর পিছনে কি কাহিনী লুকিয়ে আছে। এরপর 3 বছর কেটে গেল। আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে উঠল। অনিন্দ আরও বেশি সময় বাড়িতে কাটাতে শুরু করল। অর্ণব কলেজ শেষ করে চাকরি শুরু করল। দীপা হাই স্কুলে উঠল। আমরা ভালোই ছিলাম, যদিও আমার মনের ভিতর সব সময় একটা ভয় লুকিয়ে থাকত। তারপর একদিন আমাদের বাড়ির বেসমেন্ট পরিষ্কার করার সময় অনিন্দ একটা পুরনো বাক্স পেল। তার ভিতরে কিছু পুরনো চিঠি, ফটোগ্রাফ আর ডায়েরি। সেগুলো সুব্রতবাবুর। অনিন্দ এসব দেখতে শুরু করল, আর আমি চিন্তায় পড়ে গেলাম। ওই ডায়েরিতে কি সেই রহস্য লুকিয়ে আছে? সেই রাতে ডাইনিং টেবিলে অনিন্দ আমাকে একটা পুরনো ফটোগ্রাফ দেখাল। এরা কে? সে জিজ্ঞেস করল। এটা সেই ফটোগ্রাফ ছিল যেটা সুব্রতবাবু আমাকে দেখিয়েছিলেন, যেখানে আমার মায়ের মতো দেখতে একজন মহিলা আর একজন তরুণ সুব্রতবাবু দাঁড়িয়ে আছেন। আমার বুক ধুকপুক করে উঠল। জানি না, আমি মিথ্যা বললাম। হয়তো তোমার বাবার কোনো বন্ধু গো। বাবার ডায়েরিতে লেখা আছে এরা মালতী আর সুব্রত, মানে বাবা নিজে। এই মহিলা নাকি বাবার প্রথম প্রেম ছিলেন, অনিন্দ বলল। আমি নিঃশ্বাস আটকে রাখলাম। ও তাই নাকি? সুন্দর প্রেমের গল্প মনে হচ্ছে। আমি হাসার চেষ্টা করলাম। হ্যাঁ, কিন্তু আরও অদ্ভুত কিছু আছে, অনিন্দ গম্ভীর হয়ে বলল। ডায়েরিতে লেখা আছে এই মহিলার একটি মেয়ে আছে, আর তিনি তাকে অনুসরণ করতেন। আরও লেখা আছে যে তিনি সেই মেয়েকে তার পরিবারের অংশ করতে চান গো। আমার গলা শুকিয়ে গেল। সত্যি? এটা তো অদ্ভুত। কিন্তু পুরনো কথা ছেড়ে দাও, আমি তাড়াতাড়ি বললাম। না, আরও অদ্ভুত জিনিস আছে, অনিন্দ বলল। ডায়েরির শেষের দিকে লেখা আছে বাবা নাকি তার ছেলের বিয়ে আইনতভাবে বৈধ করেননি, কারণ তিনি গি। আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। অনিন্দ, আমি একটু বাইরে যাব। আমার মাথা ঘুরছে গি। কি হয়েছে শ্রাবন্তী? সে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল। কিছু না, বাস একটু বাতাস দরকার। আমি বাইরে চলে গেলাম। বাগানে দাঁড়িয়ে আমি নিজেকে সামলানোর চেষ্টা করলাম। কি করা উচিত এখন? সত্য বলা? না, তাতে আমাদের পরিবার ভেঙে যাবে। সন্তানরা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এই মিথ্যা আর কতদিন চলবে? আমি ফিরে এসে দেখলাম অনিন্দ আমার অপেক্ষায় বসে আছে। আমাদের কথা বলতে হবে, সে গম্ভীর স্বরে বলল। আমি বসলাম। হ্যাঁ, বলো। আমি বাবার ডায়েরি পড়ে শেষ করেছি, অনিন্দ বলল। আমি সব জানি শ্রাবন্তী। আমি জানি আমি তার রক্তের সন্তান নই। আমি জানি আমাদের বিয়ে আইনত বৈধ নয়। আমি জানি তার মৃত্যুর আগে তিনি তোমাকে বিয়ে করেছিলেন গু। আমি অবাক হয়ে তাকালাম। অনিন্দ, আমি ব্যাখ্যা করতে পারি, আমি কান্নার সাথে বললাম। শোনো, আমি আর ভবিষ্যতের ব্যাপারে এখন কথা বলতে চাই, অনিন্দ আমার হাত ধরে বলল। আমি জানি তুমি পরিবারকে বাঁচাতে এটা করেছিলে। আমি একটা অদ্ভুত জিনিস বলি, আমি ইতিমধ্যেই আমাদের বিয়ের বৈধতা নিয়ে সন্দেহ করেছিলাম। 5 বছর আগে আমি আমাদের বিয়ের কাগজপত্র খুঁজছিলাম বীমার জন্য, কিন্তু কোনো কাগজ পাইনি। তারপর আমি সিটি অফিসে গিয়ে জানতে পারি যে আমাদের বিয়ের কোনো রেকর্ড নেই। আমি বুঝতে পারিনি কি হয়েছে, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি। আমি এটা নিয়ে তোমাকে সমস্যায় ফেলতে চাইনি গি। আমি হতবাক হয়ে গেলাম। তুমি জানতে? আর কেন কিছু বলনি? কারণ আমি তোমাকে ভালোবাসি শ্রাবন্তী, অনিন্দ হাসল। আমি জানি তুমি আমার সন্তানদের মা, তুমি আমার স্ত্রী, আর এটাই আমার কাছে যথেষ্ট। আমি চাই আমরা আবার বিয়ে করি, এবারে সব ঠিক করে, সবকিছু আইনসম্মত করে গি। আমার চোখে জল এসে গেল। তুমি সব জেনেও আমাকে ভালোবাসো? আমাকে মাফ করলে? কিছু মাফ করার নেই, অনিন্দ আমাকে জড়িয়ে ধরল। এটা বাবার দোষ, তোমার নয়। তিনি অদ্ভুত একজন মানুষ ছিলেন, কিন্তু আমি জানি তিনি তোমাকে ভালোবাসতেন, তোমার মাকে ভালোবাসতেন গু। তাহলে আমরা কি করব? আমি জিজ্ঞেস করলাম।
আমরা সবকিছু আবার শুরু করব, অনিন্দ বলল। আমরা আবার বিয়ে করব, এবারে আইনসম্মতভাবে। আমরা অর্ণব আর দীপাকে সব সত্য বলব, অবশ্য তাদের বয়স যখন হবে তখন। আর আমরা বাবার স্মৃতিকে সম্মান জানাব, যদিও তিনি আমাদের সাথে ভুল করেছিলেন। আমরা তার ভালোবাসাকে মনে রাখব, আর তার ভুলগুলোকে ক্ষমা করব। আমি নিজেকে অনিন্দর কোলে ঢেলে দিলাম। বুকের ভার নেমে গেল, যেন একটা বড় পাথর সরে গেছে। সত্য কখনোই চাপা থাকে না, তবে এটাও সত্য যে ভালোবাসা সবকিছু সারিয়ে তুলতে পারে। সেই রাতে আমি আমার লকার থেকে সুব্রতবাবুর স্বীকারোক্তি বের করলাম, আর অনিন্দর সামনে সেটা পুড়িয়ে ফেললাম। আমরা একসাথে দেখলাম কিভাবে সেই কাগজ পুড়ে ছাই হয়ে গেল, আর সেই সাথে আমাদের অতীতের দুঃখ। 6 মাস পরে আমরা আবার বিয়ে করলাম, এবার আমাদের বাগানে, পরিবার আর বন্ধুদের সামনে। অর্ণব আর দীপা আমাদের পাশে দাঁড়িয়েছিল। তারা জানত না আমরা কেন আবার বিয়ে করছি, তবে তারা খুশি ছিল, কারণ তারা আমাদের ভালোবাসত। জীবনে কখনো কখনো রহস্য থাকে, গোপন কথা থাকে, মিথ্যা থাকে। তবে যদি ভালোবাসা থাকে তাহলে সবকিছু ঠিক হয়ে যায়। আমাদের মতো তুমিও তোমার রহস্যগুলোকে চিনতে পারো, কিন্তু সেগুলোকে ডুবিয়ে দিতে পারো ভালোবাসার গভীরতায়। আজ ভোরে আমি আবার একবার সুব্রতবাবুর ফটোগ্রাফের দিকে তাকালাম। তার চোখে সেই অদ্ভুত দৃঢ়তা এখনও দেখা যায়, কিন্তু এখন আমার মনে হয় তিনি হাসছেন। তিনি জানতেন যে শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। তিনি জানতেন মালতীর মেয়ে আর তার দত্তক ছেলে একসাথে খুশি থাকবে, তার পরিবার সম্পূর্ণ হবে। তার চক্রান্ত, তার মিথ্যা, তার ষড়যন্ত্র, সবই হয়তো তিনি আমাদের একসাথে রাখার জন্য করেছিলেন। ভুল পথে হলেও তিনি ভালোবাসার জন্যই এসব করেছিলেন। আমি চুপচাপ বললাম, ধন্যবাদ শ্বশুরবাবু। আপনি এক অদ্ভুত মানুষ ছিলেন, তবে আপনি আমাদের ভালোবাসতেন। আপনি শান্তিতে থাকুন। আমার বাগানে আমার ফুলগাছগুলো দুলছে হাওয়ায়। আমি জানলাম সব রহস্যের ভেতরেও একটা সত্য থাকে, আর সেটা হলো ভালোবাসা। আমি ধীরে ধীরে রান্নাঘরে ফিরে গেলাম। আজ আমি অর্ণব আর দীপার জন্য তাদের প্রিয় খাবার রান্না করব। আমাদের পরিবার এখন আরও মজবুত, আরও পূর্ণ। কারণ আমরা জানি রহস্য আর মিথ্যার পরেও সত্য আর ভালোবাসা শেষ পর্যন্ত জয়ী হয়। এইভাবেই আমার গল্প শেষ হয়, একটি অসম্ভব শুরুর পর একটি সুন্দর সমাপ্তিতে। জীবন এমনই, তাই না? রহস্যময়, রোমাঞ্চকর, কখনো কখনো দুঃখজনক, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসাতেই পূর্ণতা পায়।